ডিয়ার স্টুডেন্টস, এখন আলোচনা করব ক্লাস 5 এর লেসন 2 এ ফিট অন ফিট এর অ্যাক্টিভিটিগুলো। অ্যাক্টিভিটি 1 এ কী বলা রয়েছে? লেটস ফাইন্ড আউট, চলো খুঁজে বের করি। হোয়াট হ্যাপেন্ড অন মে 29, 1953? 1953 সালের 29শে মে কী ঘটেছিল? ফলো দ্য গিভেন সিকোয়েন্স অ্যান্ড ডেসক্রাইব। নিচের ক্রমটি অনুসরণ করো এবং বর্ণনা করো। কী রয়েছে? 4 AM, ভোর 4টা। ভোর 4টায় কী হয়েছিল? না, ভোর 4টায় লিখবো আমরা হিলারি অ্যান্ড নর্গে। হিলারি অ্যান্ড নর্গে ও ঘুম থেকে জেগে উঠেছিল অ্যান্ড গট রেডি এবং প্রস্তুত হয়েছিল, তৈরি হয়েছিল ফর দেয়ার ক্লাইম্ব, তাদের পর্বত আরোহণের জন্য। হিলারি এবং নর্গে ঘুম থেকে জেগে উঠেছিল এবং তাদের পর্বত আরোহণের জন্য প্রস্তুত হয়েছিল। তারপর বলা হচ্ছে 6:30 AM, সকাল 6:30টায় আমরা লিখব দে লেফট দ্য ক্যাম্প, তারা শিবির ত্যাগ করেছিল। 11:30 AM লিখব দে রিচড, তারা পৌঁছেছিল দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট, তারা মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছেছিল। তারপর 11:45 AM কী হচ্ছে? 11:45 তারা ফিরে আসার যাত্রা শুরু করেছিল। তো কী লিখব? দে মেড দেয়ার ওয়ে ব্যাক ডাউন দ্য মাউন্টেন, তারা পর্বতে ফিরে আসার যাত্রা শুরু করেছিল। এই হচ্ছে অ্যাক্টিভিটি 1। এর রয়েছে অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2 কী বলা রয়েছে? ফাইন্ড আউট দ্য নেমস অফ দ্য গ্লেসিয়ার্স, হিমবাহগুলোর নাম খুঁজে বের করো ফ্রম দ্য রুট ম্যাপ, রুট ম্যাপ থেকে। তাদের রুট ম্যাপ অফ হিলারি অ্যান্ড তেনজিং, হিলারি এবং তেনজিংয়ের রুট ম্যাপ থেকে হিমবাহের নামগুলো খুঁজে বের করো। ওয়ার্ক ইন গ্রুপস, তোমরা দলবদ্ধভাবে কাজগুলো করবে। এখানে শ্রেণীকক্ষে কাজগুলোর কথা বলা হচ্ছে। দল বেঁধে সহপাঠীদের সঙ্গে 1 is done for you, একটা তোমাদের জন্য করে দেওয়া হয়েছে। তো একটা এখানে গ্লেসিয়ারের নাম লিখে দেওয়া হয়েছে, একটা হিমবাহের নাম লেখা দেওয়া হয়েছে ইস্ট রংবুক গ্লেসিয়ার। তোমাদের বইতে দেখবে একটা রুট ম্যাপ দেওয়া রয়েছে, তো সেখান থেকে আরও দুটো হিমবাহের নাম পাওয়া যাবে। তোমরা লক্ষ্য করবে এখানে রয়েছে, এই যে এইটা হচ্ছে ইস্ট রংবুক গ্লেসিয়ার, এবং এখানে একটা গ্লেসিয়ার রয়েছে খুম্বু গ্লেসিয়ার, আর এটা হচ্ছে কাংসুক গ্লেসিয়ার। এই দুটো গ্লেসিয়ারের নাম এখানে লিখতে হবে। তাহলে 2 লিখছি খুম্বু গ্লেসিয়ার, এবং 3 লেখা হচ্ছে কাংসং গ্লেসিয়ার। এগুলো অ্যাক্টিভিটি 2A। অ্যাক্টিভিটি 2 এর B থেকে বলা হচ্ছে অ্যারেঞ্জ দ্য গ্লেসিয়ার্স ফ্রম নর্থ টু সাউথ, এই হিমবাহগুলোকে উত্তর থেকে দক্ষিণে সাজাও অবস্থানের দিক থেকে। 1 is done for you, একটা তোমাদের জন্য করে দেওয়া হয়েছে। তো এটা সব থেকে উত্তর অবস্থিত ইস্ট রংবুক গ্লেসিয়ার। তারপরে কোনটা হবে? উত্তর থেকে দক্ষিণে। তো এই যে সিকোয়েন্সটা আমরা আগেরটাতে লিখেছি 2 এর, এইটাই আসলে সিকোয়েন্স। কেননা তোমরা লক্ষ্য করবে, আবার তোমাদেরকে দেখাই, যে এই দিকটা হচ্ছে নর্থ, ওপর দিকটা, আর এই দিকটা হচ্ছে সাউথ। তাহলে এটা সবচেয়ে নর্থে হচ্ছে ইস্ট রংবুক গ্লেসিয়ার, তারপরে হচ্ছে খুম্বু গ্লেসিয়ার, তারপরে হচ্ছে কাংসং গ্লেসিয়ার। এটা সিকোয়েন্সে লেখা রয়েছে। তো অ্যাক্টিভিটি 2 এর বির উত্তর একই উত্তর, তার জন্য আর লিখছে না এখানে। অর্থাৎ 2-এতে এইটি লেখা হবে খুম্বু গ্লেসিয়ার এবং 3-এতে লেখা হবে কাংসুক গ্লেসিয়ার। তারপর চলে আসছে অ্যাক্টিভিটি 3-তে। অ্যাক্টিভিটি 3-তে বলা রয়েছে লেটস অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, চলো নিচের প্রশ্নগুলোর উত্তর করি। তো এতে কী প্রশ্ন রয়েছে? হু ওয়াজ দ্য লিডার অফ দ্য ব্রিটিশ এভারেস্ট এক্সপিডিশন অফ 1953? 1953 সালে ব্রিটিশ এভারেস্ট অভিযানের নেতা কে ছিলেন, কে নেতৃত্ব দিয়েছিলেন? উত্তরটা হচ্ছে কর্নেল জন হান্ট। তো এখানে হু দিয়ে প্রশ্ন করা আছে, তোমরা হুয়ের জায়গায় উত্তরটা লিখে দেবে, আমি লিখে দিচ্ছি এখানে। তাহলে আমরা হুয়ের স্থলে লিখছি কর্নেল জন হান্ট। তারপর ওয়াজ থেকে কোয়েশ্চেনটি যা আছে একই রকম লিখে দিলেই হবে, ওয়াজ দ্য লিডার
of the British Everest expedition of 1953 এটা গেল এ। তারপর বি এ রয়েছে হাউ মেনি ক্লাইম্বার্স হবে চোজেন ফর দ্য এক্সপিডিশন, কতজন পর্বতারোহীকে বেছে নেওয়া হয়েছিল, বাছাই করা হয়েছিল এই অভিযানের জন্য। তো এখানেও হাউ মেনি জায়গায় উত্তরটা লিখে দিলে হয়ে যায়। কতজনকে বাছা হয়েছিল? 11 জনকে। আমরা লিখব 11 তারপরে ক্লাইম্বার্স ওয়ার chosen for the expedition। তারপরে সি একই রকমের প্রশ্ন করা হচ্ছে হাউ মেনি ক্লাইম্বার্স গট দ্য চান্স, কতজন পর্বত আরোহী সুযোগ পেয়েছিল টু ক্লাইম টু দ্য টপ, শিখরে বা চূড়ায় চড়ার জন্য। এখানেও হাউ মেনি জায়গায় লিখব সংখ্যাটি, কতজনকে সুযোগ দেওয়া হয়েছিল? 4 জনকে। তাহলে হাউ মেনি জায়গায় লিখব 4 ক্লাইম্বার্স, 4 জন পর্বতারোহী গট দ্য চান্স, সুযোগটা পেয়েছিল টু ক্লাইম্ব টু দ্য টপ, শিখরে চড়ার জন্য। তারপর ডি এ রয়েছে হু ওয়ার দ্য মেম্বার্স অফ দ্য ফার্স্ট টিম, প্রথম দলের সদস্যরা কারা ছিল। দুটো দলে ভাগ করা হয়েছিল 4 জনকে। তো প্রথম দলে কারা কারা ছিল? প্রথম ছিল টম বর্ডিলন এবং চার্লস ইভান্স। এখানে হুয়ের জায়গায় উত্তরটা লিখে দিলে হয়ে যায়, বা এইটাকে একটু অন্যরকম করে লেখা যায়, বলে দিচ্ছি। প্রথমত এভাবে লিখতে পারো টম বর্ডিলন and Charles Evans were the members of the first team। এটা একটু অন্যরকম করে লিখতে পারো, শুরু করতে পারো the members of the first team were, তারপর টম বর্ডিলন and চার্লস ইভান্স। প্রথম দলের সদস্যরা ছিল টম বর্ডিলন এবং চার্লস ইভান্স। এগুলো অ্যাক্টিভিটি 3। এরপর রয়েছে অ্যাক্টিভিটি 4। অ্যাক্টিভিটি 4-এ কী বলা রয়েছে? লেটস কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। চলো আমরা নিচের বাক্যগুলোকে সম্পূর্ণ করি। কী দেওয়া রয়েছে এতে? দ্য ওল্ডেস্ট ওমেন টু ক্লাইম মাউন্ট এভারেস্ট ইজ, সবচেয়ে বেশি বয়স্কা মহিলা যিনি মাউন্ট এভারেস্টে চড়েছিলেন তিনি হলেন, এখানে তোমাদের উপরে তথ্যটা দেওয়া রয়েছে, অ্যানা জারুনিস্কা। তো এটাই লিখবো এখানে, ইজ অ্যানা জারুনিস্কা। এবং তারপর সি ক্লাইম অ্যাট দ্য এজ অফ 50, তিনি 50 বছরে আরোহণ করেছিলেন। দ্য ইয়ংগেস্ট ইন্ডিয়ান টু ক্লাইম মাউন্ট এভারেস্ট ইজ, সর্বকনিষ্ঠ ভারতীয় যিনি মাউন্ট এভারেস্ট আরোহণ করেছিলেন বা চড়েছিলেন তিনি হলেন, এখানে তথ্যটা লেখা রয়েছে, অর্জুন বাজপেয়ী। তো আমরা লিখব অর্জুন বাজপেয়ী। তারপর রয়েছে হি ক্লাইম্বড অন, হি বলতে এখানে অর্জুন বাজপেয়ীকে বোঝানো হচ্ছে। হি ক্লাইম্বড অন, তিনি আরোহণ করেছিলেন কত তারিখে? মে 20, 2011। তো লিখব অন মে 20, 2011। এই হলো অ্যাক্টিভিটি 4। এরপর রয়েছে অ্যাক্টিভিটি 5। অ্যাক্টিভিটি 5-এ কী বলা রয়েছে? প্রথমত কিছু ওয়ার্ডস পড়তে বলা হয়েছে। লেটস রিড দ্য ওয়ার্ডস, চলো শব্দগুলোকে পড়ি। কী কী শব্দ দেওয়া আছে? এডমন্ড হিলারি একজন ব্যক্তির নাম, তেনজিং নরগে একজন ব্যক্তির নাম, কর্নেল হান্ট একজন ব্যক্তির নাম, মাউন্ট এভারেস্ট হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম, চায়না একটা দেশের নাম, বুটস জুতো বোঝায় এক প্রকার, আর গ্লেসিয়ার হিমবাহ,
ইন্ডিয়া ভারত একটা দেশের নাম, রোপ হচ্ছে দড়ি। তো তারপর এগুলো থেকে কী করতে বলেছে, তারপর বলেছে নাও ক্লাসিফাই দ্য নাউন্স, ওগুলো সব নাউন ছিল, এগুলো সাহায্যে নাম বোঝাচ্ছিল। অ্যান্ড ফিল ইন দ্য টেবিল, এবং নিচের যে সারণীটি বা তালিকাটি পূরণ করো। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করে দেওয়া হচ্ছে। এখানে 3টা কলাম রয়েছে। প্রথমে রয়েছে নেম অফ পার্সন, পার্সন হচ্ছে ব্যক্তি, এখানে ব্যক্তির নাম। নেম অফ প্লেস, স্থানের নাম বা জায়গার নাম, এখানে জায়গার নাম লিখতে হবে। নেম অফ থিংস, থিংস হচ্ছে জিনিস বা বস্তু, বস্তুর নাম। তাহলে ওপরের যে নাউনগুলো দেওয়া রয়েছে তার মধ্যে এগুলোকে আমরা কী করবো, ক্লাসিফাই করবো। এগুলোকে আমরা নির্দিষ্ট ঘরে নির্দিষ্ট জায়গায় লিখব। তো এডমন্ড হিলারি করে দেওয়া রয়েছে। তেনজিং নরগে, এটাও ব্যক্তির নাম, আমরা এখানে তাহলে পার্সনের ঘরে লিখব তেনজিং নরগে, তেনজিং নরগে, লিখলাম নেমো পার্সনের ঘরে। কর্নেল হান্ট, কর্নেল হান্টও ব্যক্তির নাম, তো সেটাও লিখলাম পার্সনের ঘরে, হান্ট, HUNT। তারপর রয়েছে মাউন্ট এভারেস্ট, এটা শিখর বা চূড়া স্থানকে নির্দেশ করছে, জায়গাকে নির্দেশ করছে। তো এটা লিখব মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্ট প্লেস। তারপর রয়েছে চায়না, জায়গার নাম, সেটাও একটা দেশের নাম। বুটস, জুতো করে দেওয়া আছে। গ্লেসিয়ার, হিমবাহ। থিংস, বস্তুর নাম। তারপর ইন্ডিয়া করে দেওয়া আছে, ভারত দেশের নাম, একটা জায়গার নাম। রোপ হচ্ছে দড়ি, একটা বস্তুর নাম। এই হচ্ছে অ্যাক্টিভিটি 5। এরপর হচ্ছে অ্যাক্টিভিটি 6। একই রকমভাবে কিছু ওয়ার্ড দেওয়া আছে এবং সেগুলোকে ক্লাসিফাই করতে বলা আছে, বিভক্ত করতে বলা আছে। কী বলা আছে, লেটস ক্লাসিফাই দ্য ফলোয়িং ওয়ার্ডস। চলো নিচের শব্দগুলোকে ভাগ করি ইন্টু কমন নাউন্স অ্যান্ড প্রপার নাউন্স, কমন নাউন এবং প্রপার নাউনে। কমন নাউন বাংলা আমরা যাকে জাতিবাচক বিশেষ্যপদ বলি, আর প্রপার নাউন আমরা নামবাচক বিশেষ্যপদ বলি। তো প্রপার নাউন কোনগুলো, যখন কোনো নাউনের সাহায্যে নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝাবে সেগুলো হচ্ছে প্রপার নাউন। আর কমন নাউনের ক্ষেত্রে এখানে কোনো নির্দিষ্ট ব্যক্তি, প্রাণী, বস্তু বা স্থানের নাম না বুঝিয়ে সেই জাতীয় সকলকে যখন বোঝাবে তখন সেগুলোকে বলা হবে কমন নাউন। তো কী বলা রয়েছে এখানে, পিঙ্কি একটা নির্দিষ্ট মেয়ের নাম, তাহলে এটা প্রপার নাউন, নির্দিষ্ট নাম বোঝালে প্রপার নাউন হয়। তো পিঙ্কি হচ্ছে তাহলে প্রপার নাউন। তারপর রয়েছে রবি, এটাও প্রপার নাউন, একটা নির্দিষ্ট ছেলের নাম বোঝাচ্ছে, ব্যক্তির নাম। সয়ুজ 211 একটা স্পেস শাটেলের নাম, নির্দিষ্ট, এটাও হচ্ছে প্রপার নাউন। তারপর মা, এখানে এটা কমন নাউন, নির্দিষ্ট করে বোঝাচ্ছে না। তারপর রয়েছে রাকেশ, এখানে নির্দিষ্ট ব্যক্তির নাম। তারপর রয়েছে কল্পনা, এটা একটা নির্দিষ্ট ব্যক্তির নাম। তারপর রয়েছে কলাম্বিয়া, একটা নির্দিষ্ট স্থানের নাম। তারপর রয়েছে ইন্ডিয়া, এটাও স্থানের নাম। USA, এটাও স্থানের নাম। হরিয়ানা, এটাও নির্দিষ্ট স্থানের নাম। ক্যালিফোর্নিয়া, এটাও স্থানের নাম, নির্দিষ্ট। বরুণ একটা নির্দিষ্ট ব্যক্তির নাম। ওসমানও হচ্ছে নির্দিষ্ট একটা ব্যক্তির নাম। তারপর হচ্ছে স্পেস, মহাকাশ, এটা নির্দিষ্ট নাম নয়। আর বুক হচ্ছে বই, এটাও নির্দিষ্ট নাম নয়। এগুলো হলো কমন নাউন। এই হলো কমন নাউন এবং প্রপার নাউন। তারপর রয়েছে অ্যাক্টিভিটি 7A। অ্যাক্টিভিটি 7 কী বলা রয়েছে, লেটস আইডেন্টিফাই দ্য ওয়ার্ডস সিগনিফাইং ম্যাসকুলাইন অ্যান্ড ফেমিনাইন জেন্ডার ইন দ্য প্যাসেজ। চলো আমরা প্যাসেজটিতে ম্যাসকুলাইন জেন্ডার অর্থাৎ পুংলিঙ্গ অ্যান্ড ফেমিনাইন জেন্ডার অর্থাৎ স্ত্রীলিঙ্গগুলোকে শনাক্ত করি। তো ম্যাসকুলাইন জেন্ডার কোনগুলোকে বলা হয়, বাংলায় আমরা পুংলিঙ্গ বলি। ফেমিনাইন জেন্ডার বাংলায় আমরা স্ত্রীলিঙ্গ বলি। পুংলিঙ্গ কোনগুলো, ম্যাসকুলাইন জেন্ডার কোনগুলো না, যখন কোনো নাউন বা প্রোনাউনের দ্বারা কোনো প্রাণীর পুরুষ জাতিকে নির্দেশ করে তখন সেগুলোকে বলা হয় ম্যাসকুলাইন জেন্ডার। একই রকমভাবে যখন কোনো নাউন বা প্রোনাউনের সাহায্যে বা প্রোনাউনের দ্বারা কোনো প্রাণীর স্ত্রী জাতিকে নির্দেশ করা হয় সেগুলোকে ফেমিনাইন জেন্ডার বলা হয়। তো দেখি প্যাসেজের মধ্যে কী বলা রয়েছে। বলা হচ্ছে ওয়ান্স আপন এ টাইম, একদা দেয়ার লিভড এ পাওয়ারফুল কিং, এক শক্তিশালী রাজা ছিলেন বা বাস করতেন। তাহলে কিং হচ্ছে ম্যাসকুলাইন জেন্ডার।
তারপর বলা হচ্ছে হিয়ার বিউটিফুল গার্ডেন, তার ছিল এক সুন্দর বাগান। এখানে তার বলতে সে এখানেও কিন্তু পুরুষ জাতিকে নির্দেশ করা হচ্ছে, তো এটার তো আমরা দাগ দিতে পারি। ইন ইট, এর মধ্যে বা তার মধ্যে, দেয়ার ওয়ার ফ্লাওয়ার ট্রিজ বিসাইড লেক, একটি জলাশয়ের পাশে ফুলের গাছ ছিল। এখানে কিছু সেই রকম জেন্ডার নেই। তারপর বলা হচ্ছে বিজ কেম অ্যান্ড স্যাট অন দ্য ফ্লাওয়ার্স, মৌমাছিরা আসতো এবং ফুলেদের ওপর বসতো। মৌমাছি বলতে কিন্তু স্ত্রী মৌমাছিদেরকে বোঝায়, তাহলে সেটা হচ্ছে ফেমিনাইন জেন্ডার। তারপর রয়েছে পিকক্স ডান্স ইন দ্য গার্ডেন, ময়ূরেরা বাগানে নাচ করতো, তাহলে এখানে ময়ূর বলতে পুরুষ জাতিকে নির্দেশ করছে। এ গুজ সোয়াম ইন দ্য লেক, একটা রাজহংসী জলাশয়ে সাঁতার কাটতো, তাহলে গুজ হচ্ছে ফেমিনাইন জেন্ডার। ড্রোনস ফ্লিউ অ্যাবাউট ইন দ্য গার্ডেন, পুরুষ মৌমাছিরা বাগানে ঘুরে বেড়াতো, তাহলে এটা হচ্ছে ম্যাসকুলাইন জেন্ডার। দ্য কুইন, তারপর বলা হচ্ছে দ্য কুইন লাভ দ্য গার্ডেন, রানী বাগানটিকে ভালোবাসতেন, পছন্দ করতেন, কুইন হচ্ছে ফেমিনাইন জেন্ডার। ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলায়, সি স্যাট দেয়ার, তিনি সেখানে বসতেন, সি হচ্ছে ফেমিনাইন জেন্ডার। স্যাট দেয়ার, সেখানে বসতেন, অ্যান্ড ওয়াজ দ্য পিহেন্স, এবং দেখতেন ময়ূরীগুলো, এটা হচ্ছে ফেমিনাইন জেন্ডার। পিকিং অ্যাট দ্য গ্রেনস, শস্যদানাগুলো খাচ্ছে। এ গ্যান্ডার গ্লাইডেড অন দ্য ওয়াটার, একটা রাজহংস জলে ভেসে বেড়াতো, তাহলে গ্যান্ডার হচ্ছে ম্যাসকুলাইন জেন্ডার। তো এখানে এইগুলো হচ্ছে ম্যাসকুলাইন এবং ফেমিনিন সূচিত হয়েছে এগুলোর সাহায্যে। তো এখানে কি বলতে, তারপরে সাতের বিতে যেটা করতে বলা হয়েছে, এখান থেকে কাজটা হবে রাইট দ্য ম্যাসকুলাইন জেন্ডার উইথ দ্য করেসপন্ডিং ফেমিনাইন জেন্ডার ইন দ্য টেবিল। এই নিচে যে সারণীটিতে ম্যাসকুলাইন জেন্ডারগুলো লিখবে এবং তার পাশে পাশে তার সঙ্গে সঙ্গে তার ফেমিনাইন জেন্ডারগুলোকে লিখতে হবে। অর্থাৎ কিং যেমন লিখে দেওয়া আছে, তার ফেমিনাইন জেন্ডার হচ্ছে কুইন, তার পাশে লিখতে হবে, তার সঙ্গে সঙ্গে লিখতে হবে। তো এখানে তার পাশাপাশি আমরা লিখে যাব। তো কি রয়েছে, যেমন রয়েছে বি রয়েছে ফেমিনাইন, তার ম্যাসকুলাইন হচ্ছে ড্রোন, তাহলে আমরা লিখতে পারবো এখানে এইদিকে যদি আমরা ড্রোন লিখি তাহলে ফেমিনাইনে লিখব বি। তারপর যেমন এইদিকে যদি আমরা ম্যাসকুলাইনে পিকক লিখি তাহলে এদিকে লিখব পিহেন, আর এই পাশে লিখব গ্যান্ডার, আর ফেমিনাইন লিখব গুজ। তবে এটাও লিখতে পারি আমরা, এটাও জেন্ডারের মধ্যে পড়ে, হি, অপর পাশে সি। তারপর রয়েছে অ্যাক্টিভিটি 8। অ্যাক্টিভিটি 8-এ কী বলা রয়েছে, রাইট 5 সেন্টেন্সেস ডিসক্রাইবিং দ্য রুট ম্যাপ অফ তেনজিং অ্যান্ড হিলারি। তেনজিং অর্থাৎ তেনজিং নর্গে, হিলারি বলতে এডমন্ড হিলারির রুট ম্যাপ বর্ণনা করে 5টা বাক্যে। রুট ম্যাপ বলতে এখানে বোঝানো হচ্ছে পর্বত আরোহণ করার যে রুট ম্যাপ, সে রুট ম্যাপ বলা হচ্ছে ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করে দেওয়া হয়েছে। কী বলা হচ্ছে, হিলারি অ্যান্ড তেনজিং স্টার্টেড দেয়ার ফাইনাল ক্লাইম্ব অ্যাট 6:30 AM। হিলারি এবং নর্গে তাদের সর্বশেষ যে আরোহণের যে শুরুটা করেছিল 6:30, সকাল 6:30-এ, এটা তাদের আরোহণ শুরু হচ্ছে, পর্বত আরোহণ এই সময়। তারপর আমরা লিখতে পারবো, তোমার রুট ম্যাপটা দেখবে এখানে যেভাবে দেওয়া রয়েছে, দিয়ে ক্রসড, তারা অতিক্রম করেছিল পুকালদা পিক, পোকালটা চূড়া, অ্যান্ড মুভড নর্থ, এবং উত্তর দিকে এগিয়ে গিয়েছিল অ্যালং দ্য খুম্বু গ্লেসিয়ার, খুম্বু হিমবাহ বরাবর উত্তর দিকে এগিয়ে গিয়েছিল। তারপর দেন দে টার্ন, তারপর তারা ঘুরে গিয়েছিল ইস্টওয়ার্ড, পূর্ব দিকে, নিয়ার দ্য লো LH লো পাস। আফটার দ্যাট, তারপর, আফটার দ্যাট তারপর, দে ক্রসড দ্য ওয়েস্টার্ন CWM and the সাউথ সামিট, তারপর তারা পশ্চিম CWM এবং সাউথ সামিট অতিক্রম করেছিল, এবং অতিক্রম করার পর অ্যাট লাস্ট দে রিচড
তারা পৌঁছেছিল reached the summit of মাউন্ট এভারেস্ট। তারপর তারা মাউন্ট এভারেস্টের শিখরে বা চূড়ায় আরোহণ করেছিল।